শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এমনটাই খবর চাউর হচ্ছে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়ে তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এমনটাই খবর চাউর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। এদিকে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে এবার সরাসরি সেনা প্রধানকে কল করলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। তবে কি আবার ডক্টর ইউনূস ক্ষমতা হারাচ্ছেন? দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। শাসন করবে না। তাহলে এই 8 মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে 8 মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে। গতকাল রাত থেকে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে। আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরো প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন, গাউসরা আছেন, হ্যাঁ আমি জানি না কি বলা হয়, অনুসারীরা বিশেষ করে, তারা কিন্তু কাজে নেমে গেছে। আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিছিল এতদিন বোঝা যায় নাই। যেমন তখন এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের যারা এই যে তরুণ রাজনীতিবিদ যারা আছেন, এরা এরকম নাপিতের মতো মানে যারে পায়ে কাটা দিতেছে। এটা থেকে যে টিটেনাস হইতে পারে, এটা যে কাটাছেড়ার আগে অ্যানেস্থেসিয়া দিতে হয়, এগুলো অনেক কিছুই তারা জানে না বা জানার চেষ্টাও করছে না। তারা মনে করছে আমরা সর্বজান্তা, আমরা গণ অভ্যুত্থান করে ফেলেছি, এখন দেশের মালিক আমরা। ব্যাপারটা অনেকটা এরকম। বা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে যে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন বক্তব্য তুলে ধরে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রচেষ্টার পর আর রাজপথে ওয়াকার না হাসনাত 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 স্লোগান ওঠার পর থেকেই জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা এই নিয়ে ঢাকায় বাংলাদেশে একটা দমবন্ধ পরিস্থিতি যাচ্ছে। নানা রকম আশঙ্কা, অনেকে আবার একরকম জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধহয় স্বস্তির একটা সময় ফিরে আসবে, স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে একরকমের আশাবাদও ব্যক্ত করছেন। জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন এমনটাই খবর চাউর হচ্ছে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়ে তিনি নাকি বাংলাদেশে ফিরবেন এমনটাই খবর চাউর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরতে চলেছেন, তিনি নাকি এখন দিল্লিতে নয় কলকাতাতে রয়েছেন এমনটাই খবর উঠে আসছে। তবে কি হাসিনার দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা? শোনা যাচ্ছে ট্রাম্পের নির্দেশে ভারত পথ দেখাচ্ছে হাসিনাকে, আর সেইভাবেই এগোচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাহায্য নিয়েই দেশে ফিরতে চলেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোন রকম ভূমিকা না করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। ইন্টারন্যাশনাল ক্রাইসিস দল যখন সাক্ষাৎ করতে যায় তখন একথা বলেন ইউনূস। এই দল আগে জানিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশকে, অন্তত বাংলাদেশের উন্নয়নের জন্য, কারণ তখন প্রবলভাবে ভারত বিদ্বেষ জাগ্রত ছিল বাংলাদেশের অন্তরে। পরবর্তীকালে দেখা গিয়েছে মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে। তারপরে সরকার স্পষ্ট করে দিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে কি শেখ হাসিনা দেশে ফিরছেন? তার দেশে ফেরা কি এবার সময়ের অপেক্ষা? এই সমস্ত জল্পনার মাঝে এরপরই হাসনাত আব্দুল্লাহ পরপর ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি উল্লেখ করেন 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, এরপর শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পালা। এরপর হঠাৎ আরো একটি দীর্ঘ পোস্ট করেন ফেসবুকে।
তার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর তথ্য তিনি তুলে ধরেন। তিনি সেখানে উল্লেখ করেছেন 11ই মার্চ ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছে, সেই মিটিং এর চাপ দেওয়া হয়েছে, বলা হয়েছে একটি রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, সেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেই মিটিং এ বহু তর্কাতর্কিও হয় এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে দেখা গিয়েছে হাসনাদের তরফে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বহু মিছিল বিক্ষোভ। মূলত তারপর থেকে সেনাপ্রধানের সঙ্গে তাদের ক্ষোভ চরমে ওঠে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন ধর্ষণ ডাকাতির ঘটনা চলছে বাংলাদেশে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমনকি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেননি ইউনূসের সরকার। এমন খবর সামনে আসেনি। আর এই পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত প্রয়োজন, যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায়। সেটা কতটা মোহাম্মদ ইউনূস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এটা স্পষ্ট হয়েছে, বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী, উপদেষ্টা মণ্ডলী এবং ইউনূস বাহিনী এমন 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর তার উপর হাসনাদের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। হঠাৎ তার এই পোস্টে সেনানিবাসের বৈঠক, সরকারের অন্তরে গোপন কথা যা সাধারণ মানুষের জানার কথা নয়, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বিস্ফোরক পোস্ট দিয়ে ফেললেন হাসনাত। তবে বক্তব্য একটাই, সেনাপ্রধান উল্টো চাল শুরু করলে কি করবেন ছাত্র নেতারা? পাশাপাশি তার উপর যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তবে ছাত্র নেতাদের কি করণীয়? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে, বিশেষ করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে। আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরো প্রমাণ করে শেখ হাসিনার অনুসারী যেসব কুতুবরা আছেন, গাউসরা আছেন, হ্যাঁ আমি জানি না এদের কি বলা হয়, অনুসারীরা বিশেষ করে, তারা কিন্তু কাজে নেমে গেছে। আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিছিল এতদিন বোঝা যায় নাই। যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি, তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন, তাই না? পদে ছিলেন কিনা জানি না, বাট এখন তো ভাইসা উঠছেন। এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল, ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল। আবার এই আন্দোলনের যে 2 নেতা সার্জিস, হাসনাত, এরা তো আওয়ামী লীগ করছে, মানে ছাত্রলীগ করছে, পরে তারা তবা করে ফেলছে, জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে। এরকমও হইতে পারে। ঘটনার প্রেক্ষাপট কোথায়? আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি, তারা তাদের জেলা, উপজেলা, কলেজ কমিটিগুলা সব জায়গায় কিন্তু একটা কমিটি দিচ্ছেন। আর আজকে আমরা যে নিউজটা দেখলাম, যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায়, আপনার পাবনা মেডিকেল কলেজে দীর্ঘ প্রতীক্ষার পর একটা মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের অনুমোদন হয়েছে, 22 সদস্য বিশিষ্ট। অভিযোগ হচ্ছে এই কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ 11 জনই, মানে 11টা পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে। এখন যারা দিলেন তারা কি জায়না দেন নাই? অবশ্যই দিচ্ছেন। হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল, না ছুপা বিএনপি ছিল, এরকমও হইতে পারে। আবার আরেকটা হইতে পারে না, শেখ হাসিনার অনুসারী যারা, তারাও আগের মতন আওয়ামী লীগের যেমন ছাত্রলীগের, যুবলীগের বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল, শিবির, বিএনপিরও 2-4 জন ঢুকছে, তো এইরকম হয়তো অনেকে আবার ঢুকে যাচ্ছে। তো তোমরা আমাদের করছিলে, আমরা তোমাদের সাথে আপাতত থাকি। কেউ আবার স্বেচ্ছায়ও করতেছেন পিঠ বাঁচানোর জন্য। আর গতকালকে দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন এবং আগামী 30 দিনের মধ্যে কমিটিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর আমরা তো দেখি পাবনা মেডিকেল কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিব ওরফে শুভ, তিনি ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহসভাপতি যিনি আছেন আমিনুল ইসলাম তানিম, তিনি ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। সহসভাপতি রাহুল রায়, তিনি ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়েদ, তিনি ছিলেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া তরিকুল ইসলাম, তিনিও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর, তিনি ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। আরেকজন যুগ্ম সম্পাদক আপনার তাসরিফ আলম, তিনি ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহ, এরা প্রত্যেকেই ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তো যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য, ভাই আমি করতাম না, তবে আমি হলে থাকার কারণে কে বা কারা কমিটিতে আমার নামটা যুক্ত করে দিয়েছিল, আমার অনুমতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিটিতে রেখেছিল। আমি অন্তরে ছাত্রদল লালন করি, বিশ্বাসযোগ্য হইতে পারে। কারণ যখন একটা জায়গায় হয় কি, আপনি দলের নাম না লড়িয়ে ভেজাল, তখন অনেকে বাধ্য হইয়া ছাত্রলীগ করছে, আবার অনেকে অন্তর থেকেও করছে। আওয়ামী লীগ আগামী 2-4-5 বছর আসবে কিনা সন্দেহ আছে। সে যে বিশাল নেতাকর্মী এলাকাতে বা কলেজে বুতাম টুতাম খুলে অভ্যাস, এরা তো পারবে বাটে মামলা খাবে। বিএনপির লোকবল দরকার, আবার হইতে পারে এরা পুরোনাই ছাত্রদল। ওই আর কি, মানে মিল্লা জিল্লা চলতেছে। ভালোই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটা গল্প আছে, মানে নাপিতের গল্প। এটা অনেকেই হয়তো জানেন, তারপরে আমি বলি। মানে এক নাপিতের কাছে এক লোক গিয়ে বলছিল যে তার একটা বড় ফোড়া হয়েছে, তো এটা কাটা দরকার, ডাক্তারের কাছে যাইতে হবে, সার্জনের কাছে যাইতে হবে। তখন ওই নাপিত বলছিল যে আর ডাক্তারের কাছে আমার দরকার কি, গিয়ে টাকা পয়সা দিবা, আমার কাছে আসো, আমি তোমাকে খুঁট দিয়ে একটু কাইটা দিয়ে ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যি সে কাইটা দিচ্ছে এবং এটা ভালো হয়ে যায়। এরপরে মানে ওই নাপিতের কাছে লাইন দিছে সবাই, কোনো কিছু কাটা ছিঁড়ার দরকার হইলে সে খুঁট দিয়ে কাইটা দেয় আর ভালো হয়ে যায়। এখন এই সার্জন যারা আছে অপারেশন করে, তাদের রোগী কমতে থাকে এবং তারা সবাই বলল যে এই নাপিতরে তো শাস্তি দেওয়া দরকার, সে আমাদের বাত মাইরা ফেলতেছে। তখন তাদের একজন বলল, না, এটা করা ঠিক হবে না, আমাদের দরকার মানে একে বুঝাইয়া মানে বলা যে এরকম করাটা ঠিক নয়, কারণ এইরকম করলে রোগীর বিপদ হইতে পারে, টিটেনাস হইতে পারে, এটা করা এরকম নিয়ম না, মানে তাকে জ্ঞানটা দিতে হবে। এখন তারা যখন তাকে ডেকে তাকে সব জ্ঞান দিয়ে দিচ্ছে, তখন নাপিত আর কেউ আসলেও সে আর কাটে না। সেও বলে, না, এটা কাটলে এরকম অসুবিধা, টিটেনাস হয়ে যাবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের যারা এই যে তরুণ রাজনীতিবিদ যারা আছেন, এরা এরকম নাপিতের মতো মানে যারে পায়ে কাটা দিতেছে। এটা থেকে যে টিটেনাস হইতে পারে, এটা যে কাটাছেড়ার আগে অ্যানেস্থেসিয়া দিতে হয়, এগুলো অনেক কিছুই তারা জানে না বা জানার চেষ্টাও করছে না। তারা মনে করছে আমরা সর্বজান্তা, আমরা গণ অভ্যুত্থান করে ফেলেছি, এখন দেশের মালিক আমরা। ব্যাপারটা অনেকটা এইরকম দাঁড়াইছে। এখন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ পরশুদিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তারা তিনজন গিয়েছিলেন সেনানিবাসে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং সেনা কর্মকর্তারা তাদের প্রস্তাব দিচ্ছেন যে প্রাক্তন স্পিকার শিরিন শারমিন, আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী, তাপস, তাদের নেতৃত্বে নতুন বিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির জন্য। এখন এইটা এসে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে গরম হয়ে গেছে সবকিছু, এবং এই নাগরিকরা তারা বিপরীত অবস্থান নেয়। তারা বলছে যে এটা সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনীতিতে, এবং এটা নিয়ে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ সেনাবাহিনীর ভূমিকাকে পজিটিভ বলছেন, তাদের এই ডিসিশনকে, আবার কেউ কেউ এটা সমালোচনা করেছেন। এখন কেউ কেউ বলছেন যে এই যে হাসনাত সার্জিসরা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। এখন এই সব কিছু উত্তেজনার মধ্যে আমরা শুনতে পেলাম যে আজ সোমবার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিভাবে মোকাবেলা করা যায় সেটার একটা সিদ্ধান্ত হতে পারে। এখন সেখানে হাসনাত বা সার্জিদ বা আসিফ মাহমুদ তাদের ব্যাপারেও আলোচনা হতে পারে। সেনাবাহিনী তাদেরকে কি পরামর্শ দিবে, কি সতর্কতা দিবে, কি করবে না করবে, সেনাবাহিনীর করণীয় কি, এখানে এটাও সিদ্ধান্ত হইতে পারে। এখন হাসনাত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনী নিয়ে, এইটার স্ট্যাটাসের পর তাদের যে পার্টি নাগরিক পার্টির মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন যে হাসনাতের এই স্ট্যাটাসটা দেওয়া ঠিক হয়নি, এটা শিষ্টাচার বহির্ভূত। এখন ধারণা করা হচ্ছে যে হাসনাদেরকে হুঁশিয়ারি করা হতে পারে, তাদেরকে সেনাবাহিনীকে বিতর্কিত করার কারণে। এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তার পিছনেও কেউ কেউ মনে করেন এই নেতারা দায়ী, তারা অযথাই ইস্যু তৈরি করছেন। এখন এক্ষেত্রে তারা যে যত্রতত্র হুঙ্কার দিয়ে বেড়াচ্ছেন ছাত্র নেতারা, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, এটাও ঠিক, কিন্তু তারা বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি করছেন তারা। এখন সেনাবাহিনী তাদের ওই অস্থিতিশীলতা বন্ধের জন্য তাদেরকে হুঁশিয়ারও করে দিতে পারে এবং তাদের এই হুঙ্কার বন্ধ হয়ে যেতে পারে অচিরেই। মানে ব্যাপারটা অনেকটা সেনাবাহিনী বলতে পারে যে তোমরা তো ঘুঘু দেখছো, এখনো ফাঁদ দেখো নাই। অথবা তাদের কারো কারো নামে যে চাঁদাবাজির অভিযোগ আছে এই নাগরিকদের, এই যে কোটি টাকার ইফতারের আয়োজন করে ফেললো, তারা কোথায় টাকা পেল, এইসব তদন্ত করার জন্য সেনাবাহিনী সরকারকে অনুরোধ করতে পারে এবং এইটা করতে গিয়ে হয়তো কেউ কেউ ফেসেও যেতে পারে। আর সেনাবাহিনী যদি আরো হার্ড লাইনে যেতে চায়, তবে বিশেষ করে হাসনাতের রাজনৈতিক কেরিয়ারে ফুল স্টপ করে যেতে পারে। অতএব আমরা যেটা দেখবো যে একটা সুন্দর সমাধান হোক, আমরা অপেক্ষাই করে থাকি।
যে কি সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেয় এবং সেনাবাহিনী তার যে বাহিনীর যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য তারা নিশ্চয়ই যুগোপযোগী সিদ্ধান্ত নেবে। যাই হোক, সবাই গত 8 মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা সামরিক শাসন করবে না। তাহলে এই 8 মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে 8 মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায়, তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে। গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ, যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না, বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না। রাতভর গুজবের মধ্য দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে, সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে, বিভিন্ন নানা কিসিমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান, যেই রমজানটা কোনো ধরনের আপনার কাঁঠাল রানীর যে সকল রেসিপি সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে, পালন করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবির নামাজ পড়ছে, সেহরি খাচ্ছে। সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা তারা সহ্য করতে পারছে না। যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে, মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে। আপনারা এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার, এই সরকার 16 বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন, এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের ভিখারির মতো হওয়ার কথা, কারণ 16 বছরে এই দেশের কিছুই রেখে যায়নি। সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা আর থাকতেই দিচ্ছে না। হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব। সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন। তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন। তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন, এরকম একটা ভাব। মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই, যেই সিদ্ধান্তটা ক্যান্টনমেন্টে নাই, যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই, এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে। তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে, যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে। আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্র সিনিয়র সচিব, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি। তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারা রাত প্রচার করেছে। এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে। এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না। এখন সবাই ট্রোল করছে শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান করছে, শেখ হাসিনা এখন আমার বাংলাদেশে এসেছে, শেখ হাসিনা এই মুহূর্তে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে। এই হচ্ছে আজকের পরিস্থিতি। প্রিয় বন্ধুরা আমার, এই গুজববাজরা আসলে কি চায়? গুজববাজরা দুটো শ্রেণীর গুজববাজ এখানে বাংলাদেশে চলমান রয়েছে। এক শ্রেণীর গুজববাজ হচ্ছে যারা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের সেই সকল সদস্য যারা যে কোনো মূল্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ওরা নিজেরাও জানে ওর মা এখন পালিয়ে আছে, শেখ হাসিনা এখন বাংলাদেশে তো নেই, পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, সেটাও সন্দেহ। অনেকেই মন্তব্য করছেন তিনি সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ বলছেন ভারতের মধ্যে এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছেন, আবার কেউ মনে করছেন তিনি ওই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে গিয়েছেন। তো যেই নেত্রী তার নিজেরই অস্তিত্ব নাই, জানান দিতে পারছে না, সেই নেত্রী আবার বাংলাদেশে আসবে, এটা বিশ্বাস করা যায়? আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বাংলাদেশে
গত 8 মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী, সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসন করবে না। এর অনেকগুলো কারণ আছে। এই সেনাপ্রধান সেই সকল ঝামেলার মধ্যে যেতে চায় না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কৌশলে তাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছেন। সেনাবাহিনীও আমাদের সাথে একজন যোদ্ধা এবং পার্ট অফ দিস, আমাদের এই মুভমেন্টের মধ্যে তিনিও একটা পার্ট। সেই জায়গা থেকে, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, তারা কখনোই নেবেন না। হ্যাঁ, তবে আমাদের মতো এই বাংলাদেশে আমরা যারা বলছি যে তারা নেবেন না, কিন্তু এই বিশ্বাসটা অবিশ্বাসে রূপান্তরিত হতে পারে তাদের মতো কিছু ব্যক্তিগোষ্ঠীর কারণে, যারা চেপে ধরে সেনাবাহিনী প্রধানকে যে কোনো মূল্যে ক্ষমতা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন। সেনাবাহিনী বারবার বলছে নিব না, তারপরেও আপনি বলছেন নিবে। সেনাবাহিনী বারবার বলছে কোনো দুরভিসন্ধি নাই, তারপরেও আপনি বলছেন দুরভিসন্ধি আছে। এভাবে করে করে জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি কেউ ফাঁপিয়ে তুলে, ফাঁসিয়ে তুলে, কিংবা তাকে ক্ষিপ্ত করে তুলে, তখনকার পরিস্থিতি কি হবে সেটা নিয়ে আমার কোনো অগ্রিম মন্তব্য নেই। কিন্তু আমার ধারণা এখন পর্যন্ত সেই ধরনের সুযোগ, পরিস্থিতি বাংলাদেশে হয়নি। তাহলে আপনারা কেনই বা ভাই সারা রাত গুজব করে, কেনই বা ভাই যে কোনো নিউজের কোনো আগামাতা না পেয়ে সাথে সাথে জাতির কাছে সেটাকে ভিউ ব্যবসার জন্য কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যে আপনি সেটা প্রচার করে জনগণকে কেন বিভ্রান্ত করলেন? বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ইউটিউবে, ফেসবুকে আপনার ওই ভিডিওটা আগামী 1 দিন পরে, 2 দিন পরে, 10 দিন পরেও দেখবে। ওই লোকের কাছে ওই দিনই এটা নতুন, উনি ওই দিনই মনে করবে যে আজকে মনে হয় সেনা শাসন আসছে, অথচ এই ঘটনার যে কোনো সত্যতা নেই তা তো আজকের জাতি দেখতে পেলেন। আমি আজও বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার এই বক্তব্য আপনারা 3 মাস 5 মাস পরে দেখেন, সেদিনও যদি বের করতে পারেন, মানে যদি আমরা কোনো ধরনের চাপ সৃষ্টি না করি যে সেনাবাহিনী আসেন, সেনাবাহিনী আসেন, এমন কোনো বিশৃঙ্খলা আমরা না করি, তাহলে কোনোদিনই 5 মাস পরেও আমার এই কথা সত্য হবে যে না, তারা নিবে না। আমি 8 মাস আগেও জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে ভিডিও দিয়েছি, ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আজও একই জায়গায় তার কথা বলছি, এখনো শুনছেন। তাহলে এই 8 মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে 8 মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায়, তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে। অর্থাৎ তাদেরকে বিতর্কিত করে কোনো লাভ নেই, অনাহুত বিতর্কিত করা যাবে না। আমাদের এই বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আওয়ামী লীগ এখন চায় যে কোনো মূল্যে গুজবের মধ্যেই আপনাকে পতিত রাখতে। আপনি যদি গুজবের মধ্যে নিমজ্জিত থাকেন, তাহলে আওয়ামী লীগের 3টি লাভ। 1, আপনি গুজবের মধ্য থেকে দেশে অশান্তি সৃষ্টি করবেন। 2, এই গুজবের মধ্যে থেকে যদি আপনি সেনাবাহিনীকে ক্ষিপ্ত করে কোনো ধরনের অকারেন্স ঘটাতে পারেন, তাতেও তাদের লাভ। 3, এই সকল গুজবের মধ্য থেকে যদি তারা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পিছনে কোনো দরজা থেকে খেলাধুলা করে, সেটাও তারা করে সাকসেসফুল হতে পারে, সেটাও তাদের লাভ। এবং তার চেয়েও ভয়াবহ হচ্ছে, তারা আপনাকে দিয়েই গুজব রটনা করাচ্ছে। মানে আপনি যাদের পন্থী, ফর এক্সাম্পল আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে পছন্দ করেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, আপনি বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত এদেরকে পছন্দ করেন, আপনার মতো লোক দিয়ে যদি সে গুজব রটাতে পারে, তাহলে সবচাইতে এদের সেফটি জোন হচ্ছে এটা। আর সেটাই আমার কাছে মনে হচ্ছে গত 2-1 দিন পর্যন্ত এবং পূর্বেও বেশ কিছু জায়গায় আমাদেরকে গুজব রটিয়ে রটিয়ে বিতর্কিত করা হচ্ছে। দেখেন, আপনাকে যে লোক তাল দিচ্ছে, যে পিছন থেকে আপনাকে উচকে দিচ্ছে, সে বিপদের সময় আপনার পাশে থাকবে না। এবং বাংলাদেশের আজকে আপনাকে উচকে দিয়ে অনেককে অনেক বিপদের মধ্যে ফেলানো হয়েছে ইতিমধ্যেই, তাদের পাশে কিন্তু তারা থাকবে না, কারণ তাদের উদ্দেশ্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য। অতএব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র সম্পর্কে সচেতনতা অর্জন করতে হবে এবং আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে। নিজের দেশপ্রেম, নিজের যোগ্যতা এবং নিজের দেশের প্রতি কমিটমেন্ট, এটা সবার আগে জাহির করতে হবে। দেন অন্যের ত্রুটি বিচ্যুতি আমাদেরকে ধরতে হবে। আমাদের এই পবিত্র মাহে রমজানের এবং ঈদের এই প্রাককালে আমাদের জনতার প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, গুজব মুক্ত একটি বাংলাদেশ গঠন করি এবং বাংলার মানুষের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। এবং আপনাদেরকে নিশ্চিত করছি, আমি ঢাকা শহর থেকেই বলছি, কোথাও কোনো সমস্যা নেই, সব আরামে চলছে, মানুষ ভালো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব নেই। রমজান মাস এত সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অন্তর্বর্তীকালীন এই সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উপদেষ্টা জনাব বশির আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাই, যে নীরবে নিবৃতে ক্যামেরার সামনে না এসে পিছনে থেকে এত সুন্দরভাবে রমজান মাস আমাদেরকে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। আপনাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সহ দেশপ্রেমিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুক্রবার হাসনাত আব্দুল্লাহ
সেনাপ্রধান বা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে যে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এমন বক্তব্য তুলে ধরে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রচেষ্টার পর আর রাজপথে ওয়াকার না হাসনাত 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 স্লোগান ওঠার পর থেকেই জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা এই নিয়ে ঢাকায় বাংলাদেশে একটা দমবন্ধ পরিস্থিতি যাচ্ছে। নানা রকম আশঙ্কা, অনেকে আবার একরকম জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধহয় স্বস্তির একটা সময় ফিরে আসবে, স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে একরকমের আশাবাদও ব্যক্ত করছেন জরুরি অবস্থা আসবার। আবার যারা আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ মনে করছেন যে সেনাবাহিনী যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ হলে তাদের নিয়ে নির্বাচনের কথা বলছে, হয়তো আসলে জরুরি অবস্থা এলে আওয়ামী লীগের এক রকমের পুনর্বাসন ঘটবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের উপর যে অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটছে তা থেমে যাবে। কাজেই নানা রকম আশাবাদ আশঙ্কা আছে। সবই জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে, হলে কবে হচ্ছে, এই প্রশ্নগুলোকে ঘিরে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা হয়তো ভাববার কোনো কারণ নেই। তবে এটা সত্যি, যেমনটা আমি বলে আসছিলাম, হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকেই যে ওয়াকার না হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন, না হলে দুজনেরই পতন হবে। এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আব্দুল্লাহ এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্র নিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এবং হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল। সেনাপ্রধান তাদের ছেলের মতো দেখতেন আইএসপিআর বলেছে, এবং আসলে সেনাপ্রধানের শক্তিতেই বলিয়ান হয়ে হাসনাত সার্জিসরা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সার্জিস আলমের পরবর্তী স্ট্যাটাসে বোঝা যায় যে সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সামরিক বাহিনীর পরিবারগুলো এবং সামরিক সদস্যদের সামনের এক স্মরণ সভায় যখন মিডিয়ার সামনে বলে ফেললেন এনাফ ইজ এনাফ, তারপর থেকেই আসলে হাসনাত সার্জিসদের একটা জানবার ইচ্ছা ছিল এবং যে কি কারণে তিনি তেমনটা বলেছেন, এবং সম্ভবত সেনাপ্রধান সে কথা নানাভাবে অথবা সরাসরি হাসনাত সার্জিসদের বলছিলেন যে এসব নৈরাজ্য আর বাড়তে দেওয়া যাবে না। কিন্তু আপনি যাদের অনেক বাড়তে দিয়েছেন তারা বাড়াবাড়ি ছাড়া আসলে আর কোন খেলা দেখাবেন, মানে তারা গ্যালারির উদ্দেশ্যে কি খেলতে থাকবেন, মানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, দাঁত কিরমির করে কথা বলা কিংবা হুমকি দেওয়া, গুড়িয়ে দেব, ভেঙে দেব বলা ছাড়া আসলে হাসনাতের কি বা দেওয়ার আছে। কাজে এমন একটা পরিস্থিতিতে সম্ভবত একরকমের রীতিমতো দেউলিয়া হয়ে পড়ে এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় হাসনাতকে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই স্ট্যাটাসটি দিতে হলো। হাসনাতের পেছনে কি তাহলে আর কেউ ছিল? হয়তো ছিল। সেনাবাহিনীর ভেতরে যেই পক্ষটি ওয়াকারপন্থী নয় তারা ছিল, যারা সেনাপ্রধান সরে গেলে সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা দেখেন তারা ছিল, তারা হয়তো উস্কেছেন যে হাসনাত এমন একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারেন। কাজে এখন সেনাপ্রধানকে কি করতে হবে? দেখুন, সেনাপ্রধানকে আরেকটি কাজ আসলে করতেই হবে, সেটি হচ্ছে একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহরা আরেকটি খবর প্রকাশ করে দিয়েছেন, আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টা তার সাক্ষাৎকারের ভিত্তিতে, যে সেনাপ্রধান ভীষণভাবে বিরোধী ছিলেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করায়। সেনাপ্রধান ডক্টর ইউনূসকে একজন কনভিক্টেড পারসন, মানে একজন অপরাধী, অভিযুক্ত ব্যক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনে করেন, এবং মনে করেন যে বাংলাদেশের 30-40% জনগণ যারা আওয়ামী লীগ সমর্থক তারা তাকে গ্রহণযোগ্য মনে করেন না, সে কারণে তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া উচিত হয়নি। তো এমন একটা পরিস্থিতিতে কি আপনি দেখেন যে ওয়াকার সাহেব যদি টিকেও যান, জেনারেল ওয়াকার যদি টিকেও যান সেনাপ্রধান হিসেবে, তিনি কি তাহলে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রেখে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা উপহার দিয়ে নির্বাচনের দিকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন? যেমনটা তিনি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আসলে সেটা সম্ভব হবে না। কাজেই জরুরি অবস্থা জারির দিকে বাংলাদেশকে হয়তো হাঁটতে হবে, হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে। তবে তার চেয়েও যেটা আমার কাছে অনেক বড় সম্ভাবনা বলে মনে হয় সেটা হচ্ছে 1/11 মতো আরেকবার। আসলে 1/11 সময় কি ঘটেছিল, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের
কে রাষ্ট্রপতি রেখে কিন্তু একটা উপদেষ্টা পরিষদ তখন বাংলাদেশের সরকার হিসেবে কাজ করছিল। ১/১১ সময় মইনু আহমেদ গিয়ে আসলে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিলেন এবং নতুন সরকার গঠিত হলো এবং সেই সরকারের প্রধান হলো ফখরুদ্দিন আহমেদ। তার মানে জেনারেল ওয়াকারের বিশ্বস্ত, পছন্দ এবং তার যাকে মনে হবে যে তার অনুগত, তার বিশ্বাসভাজন এমন একজনকে প্রধান উপদেষ্টা করে একটা নতুন সরকার গঠিত হতে পারে। দুটো প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠিত হতে পারে। এক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হবে এই সরকারের অধীনে এবং এই সরকার দ্রুত একটা সবকিছু গুছিয়ে এনে একটা অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে হাঁটবে। তো এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সরকার গঠন ১/১১ সময় মইনু আহমেদ কিভাবে করতে পেরেছিল? ধরুন বাংলাদেশে তো আমরা সবকিছু ভারত পাকিস্তান দিয়ে ব্যাখ্যা করে ফেলি। বাংলাদেশের সেনাবাহিনী আসলে ভারত পাকিস্তানের সরাসরি প্রভাব মুক্ত হয়েছে ৮০ দশকের শেষ দিকে, যখন থেকে সে শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে। তো আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ কি? আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ দেখেন ৭১-এ স্বাধীন হওয়ার পর থেকে মানে ৭০-এর দশক ৮০-র দশক জুড়ে বাংলাদেশের সেনাবাহিনী কি করেছে? বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে শুধু কু, পাল্টা কু, হত্যা, মানে সামারি ট্রায়াল, বিচার, মৃত্যুদণ্ড এসবই তো চলেছে এবং সেসব কুয়ে ২ প্রেসিডেন্টের নিহত হয়েছেন এবং ব্যাপক রক্তপাত ঘটেছে। দেখুন ৮৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে কারণ কি? তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিলে আসলে এই কু পাল্টা কু করতে করতে ভেতরের এই বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। সে কারণে দেখবেন ৯০-এও যখন এরশাদ সাহেব ক্ষমতা ছাড়লেন তাকেও কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিন সাহেবের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো মেনে নিয়ে ৩ জোটের রূপরেখা মেনে নিয়ে ক্ষমতা ছাড়ার একটা পদ্ধতি তৈরি হলো। কিভাবে সেই পদ্ধতিগুলো বা ১/১১ সেগুলো কার অ্যাপ্রুভালে, কারা অনুমোদন দিল? যেই পক্ষগুলো অনুমোদন দিল মইনু আহমেদ তাদের সম্পর্কে স্পষ্টত তার স্মৃতিকথায় লিখেছেন যে পশ্চিমা দেশগুলো এসে সেনাবাহিনীকে, ৩ বাহিনী প্রধানকে ১/১১ আগে বলল যে এই দেশে বাংলাদেশে যদি সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তখন বিএনপি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে পশ্চিমা দেশগুলো জাতিসংঘকে বলবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের যাতে কোনোভাবেই শান্তিরক্ষা মিশনে আর না নেওয়া হয়। তার মানে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন দুভাবে যে প্রভাব বিস্তার করতে পারে, দুটো প্রভাবই বাংলাদেশের দেখা হয়েছে। এক, পশ্চিমা দেশগুলো এসে বলতে পারে তারা জাতিসংঘকে বলবে যে জাতিসংঘ যাতে আর বাংলাদেশকে না নেয় যদি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন, রাজনীতি এসব না চলে। আর এবার জাতিসংঘের ভলকার ট্যুর যেটা বলেছেন ২৪-এ যেটা হয়েছে, যে তারা বলেছেন জাতিসংঘ থেকেই বলা হয়েছে যে যদি গুলি চালানো হয় সরকারের নির্দেশে তাহলে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আর নেওয়া হবে না। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।